সমাপ্তি অংশ। অনেক দিন পর দুপুরবেলা ধোয়া ওঠা ভাতে কচুবাটা খেতে বসে ঠাম্মার চোখে জল। সেটা কাঁচা লঙ্কা সর্ষের তেলের নাকি আনন্দের বুঝতে পারেন না ইন্দুবালা। খাওয়া হয়ে গেলে এক পরি তৃপ্তির মুখ নিয়ে জড়িয়ে ধরেন ইন্দুবালাকে। তার হাত দুটো বুকের কাছে নিয়ে কী সব বিড়বিড় করে বলেন, আশীর্বাদ করেন। ঠাম্মা কি জানতো একদিন ইন্দুবালাকে এই হাত দুটোই বাঁচিয়ে দেবে? তার কি ডাল সাতলানোর প্রস্তুতি সেরে রেখেছিল ঠাম্মা? বিকেলের দিকে চাদর গায়ে দিয়ে ইন্দুবালাকে বেরোতে দেখে পথ আটকায় ধনঞ্জয়। চললে কোথায় শুনি? ইন্দুবালা বলেন, হেতালের মাকে একটু বলে আসি, যদি একটু কচি কচু পায়। ধনঞ্জয় রেগে যায়। সেটা কাল সকালে বললেও হবে, এখনই সন্ধে নামবে। রাতে ভালো দেখতে পাও না, আমি হোটেল ছেড়ে বেরোতে পারবো না। একা কি করে যাবে শুনি? ইন্দুবালা ধনঞ্জয়ের নাক ফুলানো দেখে হাসেন। জানিস না আমার চেয়ে একজোড়া বিড়ালের চোখ আছে, রাতেও দেখতে পায় ভালো। ধনঞ্জয় বিরক্ত হয়। কচুবাটা করতেই হবে? যে যা বলবে তোমাকে তাই করতে হবে? না বলতে পারো না তুমি, তাই না? ইন্দুবালা বলেন, উমা সে কি কথা? মেয়েটা মুখ ফুটে একটু কচুবাটা খেতে চেয়েছে, না বলবো কি করে? ধনঞ্জয় চিৎকার করে, কিন্তু তুমি বলেছিলে লক্ষ্মী মারা যাওয়ার পরে এ বাড়িতে কচুবাটা হবে না। কেমন যেন ধাক্কা খান ইন্দুবালা। সন্ধে নামছে, সবে শীত আসা শহরে। ছেনুমিত্তির লেনে এই কটা পুরনো বাড়ি রয়ে গেছে, যেগুলো এখনও ফ্ল্যাট হয়ে যায়নি। সেগুলোর জানলা বন্ধ। অনেক উঁচু উঁচু ফ্ল্যাটগুলোতে বাইরে থেকে বোঝা যায় না সেখানে মানুষ থাকে কিনা, কিংবা থাকলেও প্রাণের কোনো অস্তিত্ব আছে কিনা। মাঝে মাঝে কাপড় জামা জানলা কিংবা বারান্দায় ঝুললে বোঝা যায় ওখানে কেউ বাস করে। ইন্দুবালার এই মুহূর্তে নিজেকে বড় একা মনে হয়। কবেকার লক্ষ্মীর কথা মনে পড়ে যায়। সারাক্ষণ চারপাশে যাদের সাথে কথা বলেন তাদের মধ্যে যে লক্ষ্মী নেই সেটাই ভাবতে পারেন না তিনি। চান না কেন তিনি এতদিন বেঁচে আছেন, এই ভাবনা মাথায় জাগার দেবার আগেই হন হন করে হাঁটতে থাকেন ইন্দুবালা হেতালের মায়ের ঝুপড়ি ঘরের দিকে। বাজার থেকে ফেরার পথে লক্ষ্মী বলে, কই মা, দাও দেখি ভাত খাই তোমার কচুবাটা দিয়ে। শীতের বৃষ্টিতে ভিজে চুপসে গেছে লক্ষ্মী। ইন্দুবালা আলমারি থেকে নিজের একটা কাপড় বের করে দেন। লক্ষ্মী বারণ করা সত্ত্বেও গরম জল করে দেন স্নানের জন্য। আসন পেতে গরম ভাত খেতে দেন লক্ষ্মীকে। কচুবাটা দিয়ে ভাত মেখে লক্ষ্মী মুখে তোলে। এটা কি করেছিস মা? অবাক হয়ে তাকায় ইন্দুবালার দিকে। ভালো লাগেনি তোর? ভয়ে ভয়ে জানতে চান ইন্দুবালা। লক্ষ্মী বলে, ভালো মানে বহুত ভালো। শুধু কচুবাটা দিয়ে সব ভাতটা খেয়ে নেয় লক্ষ্মী। কতদিন পরে তাকে এইভাবে বসে কেউ খাওয়ালো, কতদিন পর। বয়স যখন 12 কি 14, শাদী হয়ে গিয়েছিল তার। ইন্দুবালা অবাক হন, এত ছেলেবেলায়? লক্ষ্মী বলে, তা নয় তো কি, বাপ তো মেয়েকে বিদায় দিতে পারলেই বাঁচে। গ্রামে তো আর আমার বয়সী আর একটা মেয়েও ছিল না। তারপর বাবা 4টে ভৈষ সওদা করে টাকা দেয় আমার মরদকে। তখন রাজি হয় সে। আমার কত সওদা হয়েছিল মা? তোমার কত সওদা হয়েছিল মা? ইন্দুবালা হাসেন। সবটা তো আর বাবা বলেনি, তবে গা ভর্তি গয়না পরিয়ে দিয়েছিল মা। সেই গয়নার আজ একটাও নেই। বাবু মাস্টার রতনলাল মল্লিকের হাত দিয়েই সব খরচ হয়ে গেছে অনেক দিন আগে। লক্ষ্মীরও কোনো গয়না নেই। মন খারাপ করে বসে থাকে দুজনে। গয়নার জন্য কি শুধু? মোটেই না। কবে তুই শেষ তোর গ্রামে গেছিস লক্ষ্মী? লক্ষ্মী বলে, তাও বছর 10 আগে। বাবা মা কলেরায় মারা গেল। তারপর কমলা নদীতে বান এলো, ভাসিয়ে নিয়ে চলে গেল সব কুচ। আমাদের গাঁওটাও আছে জানি, কিন্তু আর কার কাছে যাব মা? লক্ষ্মীর গল্পে ইন্দুবালাও যেন কেমন খুঁজে পান নিজেকে। বিয়ের পরে একবারও যাওয়া হয়নি কলাপোতায়। কার কাছে যেতেন? কেউ ছিল না সেই পাড়া ভিটায়। সেদিন ইন্দুবালা লক্ষ্মীকে আর যেতে দেননি। পরের দিন বন্ধ। অনেক করে বলেছিলেন, থেকে জানা লক্ষ্মী, সারা রাত দুজনে গল্প করব। সত্যি করেও ছিলেন তাই। কত কত যে গল্প দুজন দুজনের জন্য তুলে রেখেছিলেন, তার হিসেব ওই জাপ্তা খাতাও দিতে পারতো না। তুই যদি আমাদের গাঁও কি দরওয়াজার কাহিনী শুনতিস, তাহলে তো তাজ্জব বনে যাবি। ইন্দুবালা অত শত হিন্দি জানেন না। লক্ষ্মীর সাথে থেকে একটু একটু করে কয়েকটা শব্দ বোঝেন। গাঁও কি দরওয়াজা, সে আবার কি রে? শুনে লক্ষ্মী জিভ কেটেছিল লম্বা করে। হাই রাম, তুই গাঁও কি দরওয়াজা জানিস না? শোন তাহলে। গাঁয়ের বাইরে একটা ছাউনি করে রাখা থাকে,
সেখানে এসে বসে দূর গাঁও থেকে আসা মেহমান রামদুলার ওখানে বসেই ভজন করে। বরাতির থাকা হুয়া মেহমান ওখানেই রাতে নিত যায়। ছড়া সিং ওখানেই রাতে ছাগলগুলোকে বেঁধে রাখে। আরও কত কি যে হয়। ওখানেই তো আমাদের মুখিয়া তার মেয়ের শাদিতে 10 গাঁয়ের লোককে বৈঠক করে খাওয়ালো। ওটা যখন দূর থেকে দেখতে পেতাম না মা, মনে হতো আমার গাঁও চলে এসেছি। আর যাবার সময় মনে হতো এই যে ছেড়ে যাচ্ছি, আর কখন ফিরতে পারবো। মাঝরাতে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। ইন্দুবালা হালকা করে দেন। আরে আমাদের জলসত্রের মতো বিশালাক্ষী তলায় ছিল তো। দূরের অজানা অজানা পথিক তেষ্টার জল পেয়ে বিশ্রাম করত। বষ্টমী ওখানেই সিধে পেয়ে দুটো চালে ডালে ফুটিয়ে খেত। গায়ের বুড়োরা আড্ডা জমাতো ওখানেই। দুটো মেয়ে তাদের দুজনের সবচেয়ে ভালো লাগা জায়গা দুটোর গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে ইন্দুবালা দেখেন লক্ষ্মী নিজে উনুন ধরিয়েছে। আটার বড় বড় গোল গোল লেচি বানিয়েছে। তার মধ্যে ছাতু দিয়ে উনুনের আঁচে সেঁকছে। দেশি টমেটো সেদ্ধ করছে। তার মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা এসব দিয়ে একটা চাটনি করেছে। তোকে আমার কমলা গাঁয়ের একটা খানা খাওয়াবো মা। ইন্দুবালা চেখে দেখছেন, অন্যরকম স্বাদ তার। শুকনো পিঠে যদি এইভাবে করা যেত, ছাতুর বদলে নারকেলের পুর। কি বলে রে এই খাবারটাকে লক্ষ্মী? লক্ষ্মী জানতে চায়। আগে বলো ভালো লাগছে কি? আমার মরদ একসাথে কত খেয়ে নিত। বাচ্চারা আমার এই লিট্টি খাওয়ার জন্য বসে থাকে মা। আর চাটনি পছন্দ হয়নি? খুব ভালো লেগেছে ইন্দুবালার। লক্ষ্মী, আমি তোর মতো এই কমলা গায়ের চাটনিটা নিয়ে নিলাম রে। আমি তোর এই কমলা গায়ের চাটনিটা নিয়ে নিলাম রে। লিট্টি তো আর তোর মতো বানাতে পারবো না, চাটনিটা চেষ্টা করে দেখতে পারি। সেদিন বিকেলে বাস ট্রেন চলার পরে লক্ষ্মী চলে গিয়েছিল, কিন্তু গোটা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেল ইন্দুবালার একটা না দেখা কমলা গ্রামকে। তার পাশ দিয়ে তিত্তির করে বয়ে চলা কমলা নদীকে, নদীর ধারে ছট পুজো, হোলিকে। আজ যেন মনে হচ্ছে হেতালের মায়ের দোকানটা বড্ড বেশি দূরে। ধনঞ্জয়কে সঙ্গে আনতে পারলে ভালো হতো। রাগ করে এইভাবে ছুটে বেরিয়ে আসা মোটেই উচিত হয়নি ইন্দুবালার। যদি রাস্তায় পড়ে যান তাহলে একটা কাণ্ড ঘটবে, ঠিক যেমন হয়েছিল লক্ষ্মীর। বুঝতে পারেনি ট্রেন আসছে। মাথায় ছিল মাছ ভর্তি ঝুড়ি, তারা ছিল বাজারে আসার। সেদিন আবার কালেক্টর অফিসের বড়বাবু বলেছিল কচুবাটা খেতে আসবেন। লক্ষ্মীর ঝুড়িতে ছিল মাছ, কাদের বস্তার বোচকায় ছিল বড় কচু, দেশি ছোট টমেটো, খুব ঝাল লঙ্কা, ধনে পাতা। অনেক ভোরে কুয়াশার মধ্যে অন্যমনস্ক লক্ষ্মী বুঝতে পারেনি ট্রেন এসে পড়েছে খুব কাছেই। পার হতে পারেনি লাইন। ছিটকে পড়েছিল মাছের ঝুড়ি, কাঁধের বস্তা। দেহ থেকে আলগা হয়ে গিয়েছিল ওই হাসি খুশি মুখটা। অনেক বেলায় খবরটা এসেছিল। ইন্দুবালা তখন কালেক্টর অফিসের লোকজন নিয়ে হিমশিম খাচ্ছেন। ভেবেছিলেন লক্ষ্মী আসেনি, হয়তো শরীর খারাপ হয়েছে, কিন্তু মনে মনে দুশ্চিন্তাও করেছেন। এমন কথার খেলাপ তো লক্ষ্মী করে না। যত সব ভাবনা চিন্তা চাপা দেওয়ার জন্য ইন্দুবালা আর রান্নার পথ বাড়িয়ে দিয়েছেন। ততক্ষণে কচুবাটার জায়গায় ঢুকে পড়েছে ছ্যাঁচড়া। সবাই যখন গরম গরম ভাত দিয়ে খাবে, এত সব রান্না, ঠিক সেই সময়ে রান্নাঘরের পেছনে দরজা দিয়ে ঢুকলো দয়ারাম। লক্ষ্মীর সাথেই আসতো সে। তার পাশে বসেই মাছ বিক্রি করত। দুজনের যত ঝগড়া ছিল তত ভাব। শুকনো মুখে দয়ারামকে দাঁড়িয়ে থাকতে দেখে ছ্যাক করে উঠেছিল বুক। কি হয়েছে রে দয়ারাম, ওরকম শুকনো মুখ কেন তোর? দয়ারাম বসে পড়েছিল দোরগোড়ায়, মাথায় হাত দিয়ে ডুকরে ডুকরে কেঁদে বলেছিল পুরো ঘটনাটা। চুপ করে শুনেছিলেন ইন্দুবালা। নিজের মনের ভিতরে তোল পার কাউকে বুঝতে দেননি। নিজের সব সময় ভেবে এসেছেন এই হোটেলের যদি কেউ অংশীদার থেকে থাকে তাহলে সে হলো লক্ষ্মী। তার সেই প্রথম দিনের টাকায় হোটেল শুরু না হলে কোনো দিন ইন্দুবালার মাথা তুলে দাঁড়াতে পারতেন না। শান্তভাবে সবাইকে খাইয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরলেন ইন্দুবালা। দয়ারামকে নিয়ে নিচে গেলেন মর্গে। সেখানে একবার শেষ দেখা দেখবেন ভাতে কাপড়ে তাকে বাঁচিয়ে যাওয়া বিহারের সেই খুন অজ কমলা গ্রামের মেয়েটিকে, যার বাবা মা বিয়ে দেওয়ার নামে পণ দিয়ে বেঁচে দিয়েছিল কোনো এক নেশাখোর মানুষের কাছে। লক্ষ্মী চুপ করে শুয়েছিল মর্গের মেঝেতে, তার হাসি হাসি মুখ নিয়ে। শুধু গলার কাছে ছিল একটা চওড়া সেলাই। বসে পড়েছিলেন ইন্দুবালা ঠিক লক্ষ্মীর পাশে মর্গের মেঝেতেই। মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন মৃত সখীর। এমন তো কথা ছিল না রে, উনুন ধরিয়ে বসেছিলাম তোর জন্য, তুই এলি না, কথা রাখলি না। এত শুকনো চোখেও জল পড়ে ইন্দুবালার। ভেপসে ওঠা মর্গটাও যেন শোকের সজীবতা পায়।
লক্ষ্মীকে দেখেই কাজ শেষ হয়ে যায়নি ইন্দুবালার। পুলিশের কাছে যে ভ্রম থাকে অশনাক্ত বডির শনাক্তকরণের, সেই সব কিছু ফর্মালিটি করতে হলো তাকেই। বাজারের এক গাদা গরিব গুরবো লোকের সাথে ভদ্রঘরের এক বিধবাকে দেখে পুলিশের লোকজন একটু অবাক হয়েছিলেন বটে, তবে বিস্তারিত প্রশ্ন করার অবকাশ ছাড়েনি। লক্ষ্মী যে তার আত্মীয় হয় পুলিশের কাছে বলেছিলেন ইন্দুবালা। ঠিক কী ধরনের আত্মীয় যদি একটু বলেন দিদি, জানতে চেয়েছিল লোকাল থানার ওসি বিষ্ণুপদ হাজরা। ইন্দুবালা বলেছিলেন বোন। ঘুরিয়ে জানতে চেয়েছিল ওসি, একজন বিহারি বাঙালির বোন? ইন্দুবালা সরাসরি তাকিয়ে বলেছিলেন, কেন হতে পারে না? আমার আপনার রক্তের হিসেব কার কাছে লেখা আছে স্যার? রক্তের আত্মীয়তাই কি সব? ওসি কথায় এগোয়নি। এমনিতে বেশি মাল করি পাওয়া যাবে না এদের কাছে। ফর্মে সই করে ছেড়ে দিয়েছিল। বেরিয়ে আসার সময় ইন্দুবালা দেখেছিলেন দরজার কাছে পড়ে আসে সেই কচুটা, ঝুড়িটা আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে আসা হয়েছে। কাউকে কিছু না বলে কচু আর ঝুড়ি দুটোই নিয়ে এসেছিলেন ইন্দুবালা। যিনি কোনো দিন তার স্বামীর একটা ছবি বাড়িতে রাখেননি, তিনি তার সখীর শেষ চিহ্নটুকু নষ্ট হতে দেননি। দয়ারামকে সব খরচ দিয়েছিলেন ইন্দুবালা। লক্ষ্মীর অন্ত্যেষ্টি, শ্রাদ্ধ, সব কিছু। এমনকি লক্ষ্মীর ছেলেকে ডেকে হাতে ধরিয়ে দিয়েছিলেন সেই সময়ের 10,000 টাকা মায়ের জায়গায় ব্যবসা শুরুর জন্য। বাড়ি ফিরে খুব হালকা লেগেছিল তার। খুব কাছের মানুষ চলে গেলে যেমন চারপাশ ফাঁকা হয়ে যায়, লক্ষ্মী চলে যাওয়ার পরেও তাই মনে হয়েছিল। কিচ্ছু খাননি সেদিন সারাদিন। পরের দিন সকালে স্নান করে উনুন ধরিয়ে কচু বাটতে বসেছিলেন। সেদিন হোটেলের মেনু ছিল গরম ভাত, কচু বাটা আর দেশি কাঁচা টমেটোর চাটনি। পরে সেটা নাম বদল করে রেখেছিলেন লক্ষ্মী চাটনি। চাটনি হয়ে গেলে তার উপরে ছড়িয়ে দিতেন গন্ধরাজ লেবুর সুবাস। প্রথম ভাত নামার পরেই শালপাতার থালায় তুলে নিয়েছিলেন সেদিন ইন্দুবালা। কচুবাটা আর চাটনি পাশে দিয়ে বাগানের নারকেল গাছটার তলায় রেখে এসেছিলেন। মাটির গ্লাসে ছিল জল। গড় হয়ে প্রণাম করে সেই খোলা বাগানে লক্ষ্মীকে অনুরোধ করেছিলেন শেষবারের মতো ভাত খেয়ে যেতে। আর পিছন ফিরে তাকাননি। বাগানের দরজা বন্ধ করে ধনঞ্জয়কে বলেছিলেন আজকের পর থেকে কচুবাটা রান্নাটা বন্ধ তার হোটেলে। তাহলে এখন এই হঠাৎ অবেলায় অচেনা এক মেয়ের অনুরোধে ইন্দুবালা রাজি হয়ে গেলেন কেন আবার সেই রান্না করতে? কে জানে কার মধ্যে দিয়ে কে বারবার এই পৃথিবীতে ফিরে আসে। সেদিনে বিকেলে বাগান থেকে এসে ধনঞ্জয় বলেছিল, মা শালপাতার থালা পরিষ্কার, একটা ভাতও নেই। শুধু কি তাই, জলটা পর্যন্ত খেয়ে গেছে গো। ইন্দুবালা ধমকেছিল ধনঞ্জয়কে, ওইভাবে বলতে নেই ধনা, মানুষ মারা গেলে ঈশ্বর হয়ে যান। এখনও কাঁচা মাছ আসলে প্রথমে ওই লক্ষ্মীর ঝুড়িতেই রাখা হয় সব, তারপর সেখান থেকে সব ধুতে যায়, ভাজতে যায়। কিছু কিছু অদ্ভুত সংস্কার ইন্দুবালা আজও মনে মনে মেনে চলেন। সেদিন হেতালের মায়ের দোকান বন্ধ ছিল, কাজেই ইন্দুবালাকে বেশ কয়েকদিন পর পর নতুন কচুর জন্য বাজারে হেতালের মাকে বলে রাখতে হতো। সেই বউটি অনেক খুঁজে পেতে সোনারপুর পেরিয়ে আরও কোন অজগায়ের থেকে কচু এনে দিলে ইন্দুবালা পর পর কয়েকদিন কচু বাটা করলেন। ঝামেলা হলো বিস্তর। চারপাশের লোকজন তো এলোই। কৃষ্ণনগর থেকে এলেন সেই অধ্যাপক অমলেন্দু। সঞ্চারী পরিচয় করিয়ে দিল। কাঁচা পাকা দাড়ি, চোখে ভারী পাওয়ারের চশমা। চিনতে পারছেন না আমাকে দিদি? যখন পায়ে হাত দিয়ে প্রণাম করলো তখনও বুঝতে পারেননি ইন্দুবালা। চশমা খুলতেই ঝন্টুকে চিনতে পারলেন তিনি। এমন জ্বর বাঁধিয়ে ছিল ছেলেটা, নিজে গিয়ে খাবার দিয়ে আসতেন ইন্দুবালা। তোর মনে আছে লক্ষ্মীকে ঝন্টু? ওই যে ঝুড়ি করে মাছ দিয়ে যেত আমাকে। ঝন্টু মনে করার চেষ্টা করে, পারে না। ধনঞ্জয় খ্যাচ খ্যাচ করে, কচুর ডাঁই পড়ে আছে, সেগুলো কখন কাটা হবে, বাটা হবে কে জানে। ঝন্টু তার ব্যাগ থেকে কৃষ্ণনগরের সর ভাজা বের করে দেয়। ইন্দুবালা সবাইকে বসতে বলেন। কচি কচুকে ভালো করে ধুয়ে কুড়ে নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে উপরে ছড়িয়ে দেন কাঁচা সর্ষের তেল। গরম ভাতে সেই কচু বাটা নিমেষে শেষ হয়। সবাই হাপুস হুপুস শব্দ তোলে। কচি দেশি টমেটোর চাটনি লোকজন চেটে পুটে খায়। অনেক দিন পরে পরন্ত বেলায় রান্নাঘরের দরজায় লক্ষ্মী এসে দাঁড়ালে ইন্দুবালা একটুও অবাক হন না। শুধু বিড়বিড় করে বলেন, তোকে আজ আর কেউ মনে রাখেনি রে লক্ষ্মী। লক্ষ্মী হাসে, কোনো কথা বলে না, শুধু চেয়ে থাকে ইন্দুবালার দিকে। কি বলতে চাইছিল লক্ষ্মী ইন্দুবালাকে? বিদায়বেলার আমন্ত্রণ। ইন্দুবালার কেমন যেন শীত করে। তড়ি ঘড়িয়ে দোতলায় ওঠেন।
ধনঞ্জয় বেড়ে দেওয়া ভাতের থালা সরিয়ে রেখে কিচ্ছুটি না খেয়ে বারান্দায় এক চিলতে রোদে আচার, কাসুন্দি আর বড়ির পাশে ঘুমিয়ে পড়েন। পশ্চিম দিকে পাটে যাওয়া বেলা শেষের একটু রোদ এসে পড়ে তার পরিতৃপ্ত শঙ্কাহীন মুখে। সমাপ্ত।